মন্ত্রী হলেন, তারপর আবার মন্ত্রিসভা থেকে বাদ হয়ে গেলেন, তখন সকলের নজরে পড়েনি কেন? হুমায়ুন কবির বাকি যা যা করেছেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তার কোনোটাই সকলের নজর কাড়েনি। মোহাম্মদ সেলিমের সাথে হুমায়ুন কবিরের কথা হয়েছে, কোনো আসন সমঝোতা হয়নি, কোনো জোট হয়নি, শুধু কথা হয়েছে, তাতেই এত নজর। যারা শূন্য, যারা অপ্রাসঙ্গিক, যাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না বলে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা 24 ঘন্টা টিভিতে বলেন, বক্তৃতায় বলেন, সেই রকম একটা অপ্রাসঙ্গিক শূন্যের সম্পাদক কার সাথে কথা বললেন, তা এত নজর কাড়ে কেন? তাহলে কি শূন্যের ভেতরে এমন কোনো শক্তি আছে যে শক্তিকে তারা ভয় পাচ্ছেন, তাই তাদের নজর পড়ছে? হুমায়ুন কবির একটা দল গঠন করেছিল, এখন পর্যন্ত সেই দলটার একটি কর্মসূচি ঘোষিত হয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানো। ওটা ধর্মীয় কার্যক্রম, ওটা রাজনৈতিক কার্যক্রম না। তিনি গঠন করলেন রাজনৈতিক দল, কাজ করলেন ধর্মীয়। তাহলে রাজনৈতিক দল হিসাবে তিনি কি কাজ করতে চান, এটা জানতে চাওয়ার মধ্যে অপরাধ কোথায়? আপনারা সাংবাদিকরা এটা জানতে চাইছেন, তাতে অপরাধ নেই। মুর্শিদাবাদের সাধারণ মানুষ জানতে চাইছেন, বাংলার সাধারণ মানুষ জানতে চাইছেন, তাতে অপরাধ নেই। খালি সিপিআইএম এর রাজ্য সম্পাদক জানতে চাইলেই অপরাধ। অপরাধকে কি এরকম আলাদা 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 ভাবে বিচ্ছিন্ন করে করে বোঝা যায়, বলা যায়? আমার কাছে ব্যাপারটা স্পষ্ট না। মোহাম্মদ সেলিম আমাদের পার্টির সম্পাদক, তিনি প্রতি বুধবার আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সভা হয়। আমরা এটা বিশ্বাস রাখি যে কি কথা হয়েছে, না কথা হয়েছে, কেন কথা বলেছেন, সেটা সবটাই তিনি আগামী রাজ্য সম্পাদক মন্ডলীর সভায় ব্যাখ্যা করবেন, বলবেন। তার ভিত্তিতে আগামী রাজ্য সম্পাদক মন্ডলীর সভায় আলোচনা হবে। সেই আলোচনায় প্রয়োজন হলে কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ করবে, সেই আলোচনা প্রয়োজনে রাজ্য কমিটিতে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী আলোচিত হবে। এটাই তো একটা কমিউনিস্ট পার্টির চলবার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভেতরে একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর মাঝখানে সম্পাদক যে কাজই করুন না কেন, তাকে পরবর্তী সভায় তা র্যাটিফাই করিয়ে নিতে হয়। মোহাম্মদ সেলিমও তাই করবেন। সেটা যদি পার্টি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করবে, সেটা যদি পার্টি অ্যাকসেপ্ট না করে, অ্যাকসেপ্ট করবে না। এখন পর্যন্ত তা তো ঘোষিত হয়নি। তাহলে এত আলোচনার, এত পর্যালোচনার সুযোগ এত তাড়াতাড়ি আসছে কি করে? আগামী সম্পাদক মন্ডলীর সভায় কি কথা হয়েছে তা মোহাম্মদ সেলিম জানাবেন, রাজ্য সম্পাদক মন্ডলী তা পর্যালোচনা করবে, কাজটা ঠিক হয়েছে, ভুল হয়েছে, রাজ্য সম্পাদক মন্ডলী সিদ্ধান্ত করবে। রাজ্য সম্পাদক মন্ডলী যা সিদ্ধান্ত করবে, সেই সিদ্ধান্তটা পার্টির কাছে আসবে। ব্যক্তি হিসেবে আমার কাছে সেটা গ্রহণীয় হলে গ্রহণ করব, গ্রহণীয় না হলে বর্জন করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তটা না আসছে, ততক্ষণ পর্যন্ত গ্রহণ বা বর্জনের কোনো কথাই আসা উচিত না, আসতে পারে না। বামফ্রন্ট, আইএসএফ এবং জেইউপি, এই তিন দলের মধ্যে কোন দলের সাথে সিপিআইএম এর জোট হওয়ার সম্ভাবনা সব থেকে তীব্র এবং বেশি বলে আপনি মনে করছেন? তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তির জোটবদ্ধতা আমরা চাই। এটা আমাদের কোনো নতুন কথা না, এটা আমাদের পুরনো ঘোষণা। আমরা বরাবর বলে এসেছি, তৃণমূলকে যারা হারাতে চান, তৃণমূল যেহেতু বিজেপি যার ঔরসজাত, সেই আরএসএস এরই ঔরসজাত, এবং আরএসএস এর কার্যক্রমকে তৃণমূল এই রাজ্যে কার্যকর করে চলেছে। ওয়াকফ আইন মেনে নেওয়ার মধ্য দিয়ে সেটা স্পষ্ট, সরকারি টাকায় মন্দির বানানোর মধ্য দিয়ে সেটা স্পষ্ট, গোটা দেশে শিক্ষা তুলে দেওয়া হচ্ছে, এ রাজ্যেও শিক্ষা তুলে দেওয়ার মধ্য দিয়ে সেটা স্পষ্ট, গোটা দেশে স্বাস্থ্যের বেসরকারীকরণ হচ্ছে, এ রাজ্যেও স্বাস্থ্যের বেসরকারীকরণের মধ্য দিয়ে সেটা স্পষ্ট,
গোটা দেশে মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, এই রাজ্যেও মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, সেটা স্পষ্ট। গোটা দেশ নারী পাচারে বিশ্ব রেকর্ড করেছে, এই রাজ্য নারী পাচারে ভারতের মধ্যে রেকর্ড করেছে, সেটা স্পষ্ট। ফলে সমস্ত ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের সরকারের কাজের ভেতরে কোনো ফারাক দেখা যাচ্ছে না। সুতরাং বিজেপি এবং তৃণমূল এই দুটোই হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে সবচাইতে বড় শত্রু, বাংলার রাজনীতিতেও তাই। কারণ এই দুই শত্রুর বিরুদ্ধে যে কোনো ব্যক্তি, দল তো পরের কথা, যে কোনো শুভবদ্ধ সম্পন্ন মানুষ যদি এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে চান, আমরা তার সঙ্গে আছি। আমাদের এই কথাটা পূর্ব ঘোষিত, পূর্ব নির্ধারিত, পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত। সুতরাং সেইটা কার্যকর করার ক্ষেত্রে রাজ্য নেতৃত্বকে, সর্বভারতীয় নেতৃত্বকে তো দায়িত্ব নিতে হবে। পার্টি কংগ্রেস সিদ্ধান্ত করে, সিদ্ধান্ত কার্যকর করবে কে? পরবর্তী পার্টি কমিটিগুলো। সেই পার্টি কমিটিগুলো এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে পর্যালোচনা করবে, কিভাবে প্রয়োগ করবে? লেট দেম ডিসাইড, লেট দেম সে। তারপরে তো সেটা বিবেচনা না বিবেচনার প্রশ্ন আসছে। সুতরাং জোট কি হবে না হবে এখান থেকে তো আমি বলে দিতে পারবো না। জোট কি হবে না হবে, পার্টি একটা পরিকল্পনা করবে, বামফ্রন্ট সেই পরিকল্পনা গ্রহণ করতে পারে, অ্যামেন্ড করতে পারে, বর্জন করতে পারে। এই সব কিছুর অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে রয়ে গেছে। সেই গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে প্রয়োগ হতে দিন। সেই গণতান্ত্রিক পদ্ধতিগুলো প্রয়োগ হওয়ার আগেই কি হতে পারে তাই নিয়ে এত চর্চাটা নিষ্প্রয়োজন। 2026-এ বামেদের খাতা খোলাটা ঠিক কতটা প্রয়োজন? দেখুন, বামেদের খাতা খোলাই আছে। বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই, লোকসভায় এ রাজ্য থেকে বামেদের কোনো প্রতিনিধি নেই। দুটোই সত্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাস্তায় কাদের আপনি দেখেন বামেদের ছাড়া? চাকরি চুরির বিরুদ্ধে কারা রাস্তায়? বামেরা। এই যে আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশে ধর্মঘট আর এই রাজ্যে শিল্প ধর্মঘট, কারা করবেন রাস্তায় দাঁড়িয়ে? বামেরা। গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে পরিকাঠামো উন্নয়নের দাবিতে লড়াই কারা করছে? বামেরা। কৃষককে ফসলের ন্যায্য দাম পাওয়ানোর দাবিতে লড়াই কারা করছে? বামেরা। বন্ধ কারখানার জমিতে শিল্প স্থাপনের লড়াই কারা করছে? বামেরা। নতুন করে আমাদের রাজ্যে কলকারখানা বন্ধ যাতে না হয় তার জন্য রাস্তায় দাঁড়িয়ে লড়াই কারে করছে? বামেরা। আপনি সব প্রশ্নে তো বামেদেরকেই রাস্তায় দেখছেন। আবার যদি শূন্যের হিসাব করেন তাহলে এটা যতটা ঠিক যে আমরা বিধানসভায় শূন্য, এটা যতটা ঠিক আমরা এ রাজ্য থেকে লোকসভায় শূন্য, এটাও তো ততটা ঠিক যে বামেরা তিহার জেলে শূন্য, বামেরা সারদার টাকা প্রাপ্তিতে শূন্য, বাম নেতাদের কারোর হাতে নারদা এসে টাকা গুঁজে দেয়নি, সেখানেও বামেরা শূন্য। ইলেকটোরাল বন্ডের টাকায় বিজেপি ফুলে ফেপে উঠছে, তৃণমূল ফুলে ফেপে উঠছে, বামেরা শূন্য। এত এত তদন্ত কমিশন হচ্ছে, ইডি হচ্ছে, সিবিআই হচ্ছে, বামেদের ঘরে কেউ ঢুকছে না, বামেরা শূন্য। তাহলে এতগুলো শূন্য যাদের হাতে আছে, সেই শূন্যের ভেতরে অন্তর্নিহিত শক্তিটা কি? চর্চা হওয়া উচিত সেই শক্তিটার। সেই শক্তিটার চর্চা হলেই একমাত্র বোঝা যাবে যে বামেদের প্রাসঙ্গিকতা এখনো কতটা। সেটার জন্য নির্বাচনের ফল অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা মানুষের উপর ভরসা রাখি, আমরা মানুষকে বিশ্বাস করি। আমাদের প্রয়াত নেতা কমরেড জ্যোতি বসু বলেছিলেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমরা সেই মানুষের কাছ থেকে প্রত্যাশা করব আগামী নির্বাচনে ইতিবাচক ভোট দেওয়ার জন্য, নেতিবাচক না। বিজেপি না তাই তৃণমূল না, তৃণমূল না তাই বিজেপি না, ইতিবাচক। বিজেপি তৃণমূল না, কে ভালো কিছু করতে পারবে?